যেটা বলে নিচ্ছি যে বাস্তববাদী দৃষ্টি দিয়ে দেখলে এই ঘটনাটি কখনো যুক্তিযুক্ত নয়, কিন্তু আমরা দেখেছি যে অ্যাপস্টাইনের মতো, অ্যাপস্টাইন তো একজন ব্যক্তি যার বিষয়গুলো আমরা জানতে পেরেছি যে কিভাবে মার্কিনীদেরকে, মার্কিন নীতি নির্ধারকদেরকে, মার্কিন আম, রাষ্ট্রপতি, পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রী পর্যন্ত কিভাবে তাদেরকে দখলদার দেশটি নিজ আয়ত্তে এনে ব্ল্যাকমেল করে থাকে। কাজে এই যুদ্ধের পেছনে আপনার প্রশ্নের কোনো যুক্তিযুক্ত উত্তর নেই। একটি উদাহরণের মাধ্যমে আমি আমাদের দর্শক শ্রোতাদেরকে বোঝার জন্য এই উদাহরণটি ব্যবহার করেছি যে দেখুন, এখানে মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে রাষ্ট্রপতি ট্রাম্প বারবার বলছে যে আমার জন্য আমেরিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, অন্য কোনো দেশ আমার জন্য গুরুত্বপূর্ণ না, অথচ মার্কিন যুক্তরাষ্ট্র নিজের অর্থনীতিকে বিসর্জন দিয়ে, নিজের কূটনৈতিক ভাবমূর্তিকে বিসর্জন দিয়ে একটি আলোচনা চলাকালীন রাষ্ট্রকে আপনি কখনোই আক্রমণ করতে পারেন না। এটি কোনো কূটনৈতিক শিষ্টাচারের ভেতরে পড়ে না। কিন্তু এই কূটনৈতিক যে তার যে রেপুটেশন রয়েছে, এটিকে বলিদান দিয়ে তিনি কি করলেন? ইসরায়েলের চাপের কাছে মাথা নত করলেন। এতে তার যে রাজনৈতিক যে ক্যারিয়ার রয়েছে, তার যে প্রতিশ্রুতি রয়েছে দেশের জনগণের, মার্কিন যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ, আজকে দেখুন, আজকে সৌদি আরব বলুন, যারা এখানে তথাকথিত মার্কিন যুক্তরাজ্যের মিত্র রাষ্ট্র, তারা কি এই ঘটনার পরে মার্কিন যুক্তরাষ্ট্রকে আর ভরসা করতে পারবে? আপাত দৃষ্টিতে এই ঘটনা এটি প্রকাশ করে দেয় যে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে এই দখলদার দেশটির একটি গুন্ডা বাহিনীতে পরিণত হয়েছে, যারা এই দখলদার দেশটি, অর্থাৎ তাদের মনিব, তাদের মালিক যা বলবে তাই করবে, যখন বলবে তখনই করবে। অলিদ ভাই, একটা বিষয় খুব জরুরি হয়ে গেছে। জি। ইরান একযোগে 8টি দেশে হামলা করেছে। একদিকে দখলদার দেশ, একদিকে আমেরিকা, পাশাপাশি মধ্যপ্রাচ্যের 6টি রাষ্ট্র, সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, জর্দান, এবং এই দেশগুলোর প্রত্যেকটা ঘাঁটিতে টার্গেট করেছে, সফল অ্যাটাকও করেছে। ইরান কি একসঙ্গে 8টা দেশের সাথে লড়াই করতে চায়? ইরান আসলে কি মেসেজ দিতে চাচ্ছে? এই একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হলো, ইরানের আক্রমণ আর কদিন আগে যে লড়াইটা হলো, 12 দিনের যুদ্ধ ইরান ইসরায়েলের, এই দুটোর মধ্যে পার্থক্য কি দেখছেন? এবং ইরান কি সফলভাবে দখলদারদের বুকে কাঁপন তুলতে পারছে? আপনার কাছে কি মনে হচ্ছে? আচ্ছা, এই দুটো যুদ্ধে ইরানের কিছু কৌশলগত পার্থক্যের ব্যবহার আমরা দেখেছি। প্রথম যুদ্ধটিতে ইরান কিন্তু প্রথম দিনই মারাত্মক ধরনের আক্রমণ করেনি। ইসরায়েলের আক্রমণ তারা বেশ কিছুদিন সহ্য করেছে। প্রথম দিনে তারা কিন্তু সেই ধরনের জবাব দেয়নি। দিয়েছে খুব ধীর গতির কিছু সস্তা ড্রোন পাঠিয়েছে, যেগুলো আয়রন ডোম ইসরায়েলের আকাশ সীমানার ভেতরে উড্ডয়নরত অবস্থাতে ধ্বংসপ্রাপ্ত করে ক্ষতির পরিমাণকে একেবারে মিনিমাইজ করে ফেলেছিল। কিন্তু আমরা দেখলাম 7 দিন, 1 সপ্তাহ উচ্চ গতি সম্পন্ন যে ক্ষেপণাস্ত্র। ওকে ওকে, আপনার মাঝখানে অডিওতে কোনো প্রবলেম ভাই? ওকে, শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি। বলছিলাম যে প্রথমত ইরান এর আগে যেরকম তারা 7 দিন ধৈর্য ধরে 8ম দিনে এসে সুপারসনিক, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে পুঙ্খানুপুঙ্খ আঘাত করেছে আপনার নেভাটিমিয়ার বেজে, এবং সেখানে তাদের যে গবেষণা কেন্দ্র ছিল এবং যে 4টি গুরুত্বপূর্ণ দালান রয়েছে তেল আভিভে, এই যে আপনার সামরিক হেডকোয়ার্টার যেটি দখলদার দেশটি, সেই স্থাপত্যগুলোকে কিন্তু ইরান আঘাত হানতে সক্ষম হয়েছে হাইপারসনিক এবং সুপারসনিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে 8ম দিন থেকে। এবং আমরা দেখলাম এইটা 4 দিন কন্টিনিউ করার পরে 12তম দিন কিন্তু এই দখলদার দেশটি নিজেই মার্কিন যুক্তরাষ্ট্রকে ফোন করে বলেছে যে আমি এখন একটু চাচ্ছি, শান্তি চাচ্ছি, আমি আমি আর পারছি না, ইরানের ধরে নিতে পারছি না, তুমি যুদ্ধবিরতি চাচ্ছি। জি জি। তো এইবার কিন্তু ইরান সেই ফাঁদে পা দেয়নি যে আচ্ছা আমাকে আর একটু বেশি মারক তারপর আমি দিব। ইরান প্রথম দিনেই
তাদের একেবারে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আঘাত হানতে সক্ষম হয়েছে। এখন বাকি যে 6টি আরব মুসলিম রাষ্ট্র রয়েছে, এর মধ্যে সৌদি আরবকে একটু বাদ রাখা প্রয়োজন, কারণ সৌদি আরব প্রথম থেকেই এই এই ইরানে আক্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতা করে আসছে তুরস্কের সাথে। এটির মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে এই আক্রমণের সবচেয়ে বেশি এই আক্রমণের পক্ষে মত প্রকাশকারী বলেন কিংবা লবিকারী বলেন, সেটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। মানে দখলদার দেশটির পরে যদি কোনো রাষ্ট্র এই আক্রমণের জন্য আমেরিকাকে চাপ দিয়ে থাকে, সেটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাতের চাপেই এবং ইসরায়েলের চাপেই মূলত এই আক্রমণটি হয়েছে। কাজে এর বাইরে যে রাষ্ট্রগুলো রয়েছে, এই রাষ্ট্রগুলোতে প্রত্যেকটি রাষ্ট্রগুলোতে আসলে সংযুক্ত আরব আমিরাত বাদে বাকি প্রত্যেকটি রাষ্ট্রগুলোতে ইরান আঘাত হেনেছে সেই রাষ্ট্রগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে কিংবা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে, যেমন ধরুন বাহরাইনে ফিফথ ফ্লিটের হেডকোয়ার্টারে আঘাত হেনেছে। একই সাথে কাতারে বা সংযুক্ত আরব আমিরাতে মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন সামরিক বাহিনীর যে রাডার সিস্টেম গুলো ছিল, সেই রাডার সিস্টেম গুলোকে, যেগুলো হচ্ছে 5 থেকে 5,000 কিলোমিটার সার্ভেইলেন্স করতে সক্ষম, অর্থাৎ নজরদারি করতে সক্ষম, 5,000 কিলোমিটার দূরবর্তী যে কোনো লক্ষ্যবস্তুর উপরে কিংবা যে কোনো ভৌগোলিক অঞ্চলের উপরে, সেই নেটওয়ার্কটিকে আজকে ইরান কিন্তু ক্ষতিগ্রস্ত করতে সফল হয়েছে। কাজে এটি ইরানের কৌশলগত পরিবর্তন, এবং এটি কিন্তু একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র সহ দখলদার দেশটির কাছে একটি গভীর মেসেজ প্রেরণ করে যে দেখো, তোমরা কিন্তু এখন, আমি তোমাদের সবকিছু দেখবো, তোমরা কিন্তু আমার সবকিছু দেখতে পারবা না। আচ্ছা, দ্বিতীয় বিষয়টি হচ্ছে যেটি আজকেই কিন্তু যুদ্ধের প্রথম দিনই কিন্তু তারা তেল আভিভে এবং হাইফাতে আক্রমণ করেছে। তারা এটিও এই দখলদার দেশটিকে মেসেজ দিতে চাচ্ছে যে দেখো, তোমাদের যে বন্দর শহরগুলো রয়েছে এবং তোমাদের যে স্পর্শকাতর কৌশলগত স্থাপনাগুলো রয়েছে, আমি সেগুলোতে পুঙ্খানুপুঙ্খ আঘাত আনতে সক্ষম। এখন তারা কি করছে, এই যে সন্ধ্যার পরে ইরানের যেটি কৌশল, সন্ধ্যার পরে তারা ধীর গতি সম্পন্ন ওই ড্রোনগুলো আবার প্রেরণ করছে ইসরায়েলে, যাতে করে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের ওই উচ্চ মূল্য বিশিষ্ট ক্ষেপণাস্ত্রগুলো দিয়ে এগুলোকে ধ্বংস করে। কারণ একটি তাদের যে শাহেদ ড্রোন, এই শাহেদ ড্রোনের দাম ধরেন আপনার 75 থেকে $1,00,000, কিন্তু একটি এই যে ক্ষেপণাস্ত্র, যেটি দিয়ে আয়রন ডোমের ক্ষেপণাস্ত্র বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে ক্ষেপণাস্ত্রগুলো, এগুলোর এক একটা $1 মিলিয়ন বা $10 লাখ থেকে শুরু হয়। কাজে এই যুদ্ধে কিন্তু ইরান অত্যন্ত কৌশলগত অবস্থান থেকে শক্তিশালী একটি রণনীতি অনুসরণ করছে বলে আমি মনে করি। এর বাইরে এর সাথে যুক্ত হয়েছে এবার চীন উদ্ভাবিত স্যাটেলাইট ব্যবস্থা, যেটির মাধ্যমে ইরান কিন্তু আরো বেশি পুঙ্খানুপুঙ্খভাবে লক্ষ্যবস্তুকে আঘাত আনতে সক্ষম হচ্ছে, যেটি আগের 12 দিনের সময় ছিল না। এর মধ্যে মাসুম মাহবুব ভাই, যদিও এই তথ্যটি যাচাই বাছাই করার প্রয়োজনীয়তা রাখে, এখন যে তথ্যটি আপনার সাথে এবং দর্শকদের সাথে শেয়ার করব, সেটি হচ্ছে, আমি একটি ভিডিও দেখেছি, ইরানের আকাশ সীমানার ভিতরে একটি ইসরায়েলি বিমান অথবা ড্রোন ইরানি একটি Su-27 ফাইটার জেট ভূপাতিত করেছে রাশিয়ান ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। এর সাথে চীনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং চীনের আকাশ থেকে আকাশে নিক্ষেপকারী ক্ষেপণাস্ত্র, যেগুলো কিন্তু এই ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধের সময় মে মাসে, যেটি হয়ে গেল 2025 সালে, সেই যুদ্ধের সময় এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো কিন্তু পাকিস্তানের বেশ কাজে এসেছিল, এবং এগুলো কিন্তু পশ্চিমা প্রযুক্তির বিরুদ্ধেই কাজে এসেছিল। এই যে রাফায়েল, যেটি একটি পশ্চিমা প্রযুক্তি, এগুলোর বিরুদ্ধে কাজে F-15 কে যদি ভূপাতিত করতে সক্ষম হয়, এটি দখলদার দেশটির জন্য একটি অত্যন্ত কি বলবো, দুঃখের বিষয় হবে, এবং ইরানের জন্য একটি অত্যন্ত অনুপ্রেরণার কারণ হবে। কারণ এই ফাইটার জেট F-15, এটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সফলতম যুদ্ধ বিমান। F-15, তারপরে হচ্ছে F-16, এবং ইসরায়েল এই দুটো যুদ্ধ বিমানই ব্যবহার করে। চায়নার এই স্যাটেলাইট সার্ভেইলেন্স সিস্টেম বা
রেকনিসান্স অর্থাৎ নজরদারি যে ব্যবস্থাপনাগুলো ইরানের হাতে এসে পৌঁছেছে, এর কারণে কিন্তু আসলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এই অঞ্চলে যে তার মিত্র গুলো রয়েছে যারা দখলদার দেশটির অস্তিত্ব রক্ষায় বিভিন্নভাবে সহযোগিতা করেছে, এই দেশগুলোর জন্য একটি হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে বলে আমি মনে করি। মাসুম ভাই, অলিভ ভাই, এখন ধরেন আমেরিকা যে টার্গেটগুলোতে হিট করছে বা ইসরায়েল যে করছে, এখানে মুসলিম দেশগুলোর সাহায্যের কিছু খবর আপনি দিলেন। আমেরিকা কি তার সবচেয়ে বড় অহংকারের যেই যুদ্ধজাল আব্রাহাম লিঙ্কন ব্যবহার করেছে, বা ইরান আব্রাহাম লিঙ্কনকে যদি ডোবাতে চায়, ইরানের কাছে আসলে কি প্রযুক্তি আছে? আমার দর্শকরা জানতে চেয়েছে আব্রাহাম লিঙ্কনের খবর কি, এইরকম কি কি থাকতে পারে? জি বলেন। ধন্যবাদ মাসুম ভাই, এবং ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জেরাল্ড ফোর্ড, এই দুটি বিমানবাহী রণতরী, এবং এদের সাথে রয়েছে এক একটি করে স্ট্রাইক গ্রুপ, অর্থাৎ দুটো স্ট্রাইক গ্রুপ যেমন এখানে রয়েছে, তেমনি দখলদার দেশটির বিমান ঘাঁটিতে মার্কিন যুক্তরাষ্ট্র যেই বিমানটি, যেই যুদ্ধ বিমানটি কখনো তারা ব্যবহার করেনি, F-22 র্যাপটর, এটি পৃথিবীর একেবারে কোনো কম্পিটিশন ছাড়াই এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান বলে পরিগণিত হয়। এই F-22 র্যাপটরস, F-35 এর মতো পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান সহ F-15, F-16 তারা এই অঞ্চলে ইরানকে ঘিরে ফেলেছে। আমি একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যদি ইরাকের ভেতর দিয়ে ইরানে, যেমন আমি যেটি শুনেছি যে সিরিয়ার যে কুর্দি বাহিনীরা ছিল যারা তুরস্কের বিরুদ্ধে দীর্ঘদিন যুদ্ধ করেছে, এবং তুরস্ক এই বিষয়ে ইরানের সহযোগিতা চেয়েও সেই সময় পায়নি, এই প্রশিক্ষিত এবং সুসজ্জিত কুর্দি বাহিনীর একটি অংশ ইরাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এবং তাদেরকে ইরাক এবং ইরান বর্ডারে মোতায়েন করা হচ্ছে, এবং সেই সাথে তাদের হাতে যে দায়েশ যোদ্ধারা বন্দী ছিল, যে আইএস যোদ্ধারা বন্দী ছিল, সেই আইএস দেরকে পুনরায় সেখানে নিয়ে যাওয়া হচ্ছে ইরানের সীমান্তে। এর সাথে ইরানের ভেতরে একটি সাইবার যুদ্ধের প্রচেষ্টা দখলদার দেশটি করে যাচ্ছে। তার সাথে ইরানের ভেতরে অবস্থিত যত ফিফথ কলামিস্ট সেলগুলো রয়েছে তাদেরকে একই সাথে জাগ্রত করার একটি চেষ্টা করবে, অর্থাৎ ভেতর থেকে এবং চতুর্পাশ থেকে ইরানকে এবং ইরানের যে শাসন ব্যবস্থা রয়েছে এটিকে ধ্বংস করার একটি মারণ কামড় মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার দেশটি একসাথে দেওয়ার চেষ্টা করবে। ইরানের ভেতর থেকে যদি কোনো কিছু করা না হয় বা না যায়, তাহলে বাইরে থেকে যত চেষ্টাই করুক না কেন, আমার মনে হয় এই যুদ্ধ যদি দীর্ঘায়িত করতে চান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, এটি আমেরিকান সাম্রাজ্যের কবরস্থানে পরিণত হবে। তার কারণ 4000 বছরের ইরানের ইতিহাসে শুধুমাত্র একটি শক্তি ইরানকে পরাজিত করতে পেরেছিল, সেটি হচ্ছে সাহাবাদের নেতৃত্বে মুসলিম শক্তি, যেটির নেতৃত্বে ছিলেন সাইয়েদনা খালিদ ইবনুল ওয়ালিদ, এবং পরবর্তীতে আনাস বিন মালিক, উবাইদা বিন জাররার মতো বড় বড় সিপাহী, যারা শুধু যুদ্ধ কৌশলেই না, একই সাথে স্পিরিচুয়ালি অনেক উচ্চতর ব্যক্তিবর্গ ছিলেন, এবং যারা এই পারস্যের যে অহংকার এটিকে দলিত করতে পেরেছেন। সেই দিন থেকে আজ পর্যন্ত ইরানকে কেউ কলোনাইজ করতে পারেনি, কেউ ইরানকে দখল করতে পারেনি, কিংবা ইরানের উপরে কিছু চাপিয়ে দিতে পারেনি। হ্যাঁ, পেরেছিল, সেটি হচ্ছে ইরানের নিজেদের ভেতরে কিছু গাদ্দার, এই যে শাহ বা রাজ পরিবার, এরা ইরানের যে শাহ এবং তার পরিবার ছিল এরা, এর বাইরে ইরানের মতো একটি তার ভৌগোলিক অঞ্চলটা এমন একটি অবস্থানে রয়েছে যে এখানে বাইরে থেকে এসে দখলদারিত্ব করাটা খুব কঠিন। আপনি একটু বোমা টোমা মেরে চলে যেতে পারবেন। হ্যাঁ, আপনি দেখেছেন যে এই যে এখন তারাই বলছে, এই যে জাতিসংঘের পারমাণবিক কমিশনের যে পণ্ডিতরা রয়েছেন তারাই বলছেন যে ইরানে এর আগে যে হামলাগুলো চালিয়েছিল এতে আসলে ইরানের যে পারমাণবিক প্রচেষ্টা রয়েছে বা পারমাণবিক ভান্ডার রয়েছে এর কোনো ক্ষতি আসলে সাধন করতে তারা সক্ষম হয়নি। কাজে আমি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের এটি পুনর্বিবেচনা করা দরকার যে এই হামলা, এটিকে কি তারা আরো বিস্তৃত আকারে এবং আরো দীর্ঘায়িত আকারে
করতে থাকবে ইরানের উপরে, নাকি না এটি তাড়াতাড়ি থামিয়ে আলোচনা টেবিলে তারা বসবে? হ্যাঁ, এখানে ইরানের কিছু কৌশলগত ভুলের কথা আমি বলবো বলেছিলাম, পরবর্তী সময় আমাদের এই অনুষ্ঠানে আমি বলবো। ধন্যবাদ মাস্টার। অনেক ভাই, আরেকটা ব্যাপার হলো যে ইরান খুব দ্রুত রিটালিয়েট করেছে, জবাব দিয়েছে আবার। এবং মজার বিষয় হলো যে ইরান আমেরিকার কে হুমকি দেওয়ার সময় বারবার একটা কথা বলতো যে যদি আমরা আক্রান্ত হই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি একটাও রাখবো না। তারা সেই কথাটাও রাখছে, মানে একদম প্রথম দিন, প্রথম ঘন্টার মধ্যে তারা মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন প্রত্যেকটা ঘাঁটিকে হিট করেছে। দ্বিতীয় সফল। 3 নম্বর, ইরানকে এবার সেইভাবে ইন্টারসেপ্ট করতে পারছে না দখলদাররা, আমরা দেখতে পাচ্ছি। পূর্বে ইরানের অনেক মিসাইল আটকাতে পারছে, এবার পারছে না। ইরান খুব টার্গেটে অ্যাটাক করছে। এখন পর্যন্ত যে অ্যাটাকগুলো হয়েছে, আপনি এই বৈচিত্র্য কি পেয়েছেন যে ইরান একটা যুদ্ধের প্রস্তুতি নিয়ে, মানে ইরান ইসরায়েলের যুদ্ধের পর ইরান কি কি পরিবর্তন করেছে, এই বিষয়টা খুব জরুরি। এবং ইরানের কাছে আর কি কি আছে যেগুলো দিয়ে আমেরিকা ইসরায়েলকে ইরান চমকে দিতে পারবে, সারপ্রাইজ দিতে পারবে। ইরানের মিসাইল ভান্ডারে আসলে আর কি কি আছে, এটা একটু জানার দরকার। ইরানের কাছে এখনো অব্যবহৃত অবস্থায় ব্যাপক পরিমাণ চায়নার কাছ থেকে আনা সুপারসনিক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে। আপনি যে জেরাল্ড ফোর্ড আর আব্রাহাম লিঙ্কনের কথা বলছিলেন এগুলোর উপর চালানোর জন্য, কিন্তু ইরান এখনো চালাচ্ছে না, কারণ হয়তো ইরানও চাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধটা থামিয়ে দিক এবং আলোচনার টেবিলে ফিরে আসুক। কিন্তু এই মেসেজটি দখলদার রাষ্ট্রকে দিয়ে ইরান খুব ভালো একটি কাজ করেছে। এখনো আমি আপনার এই লাইভ অনুষ্ঠানে প্রবেশ করার আগে আমাদের ইরানে অলরেডি আমরা আজকে ডিপ্লয়মেন্ট করেছি, সেখান থেকে আমরা জানতে পেরেছি যে ইরানে এখনো আপনাদের সাংবাদিক ইরানে আছে, আপনাদের টিআরটি সাংবাদিক, জি, তার কাছ থেকে জেনেছেন। জি, আমাদের যে সূত্র রয়েছে তার অনুযায়ী আমি যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে ইরান এখনো কিন্তু ওই যে ধীর গতির কিন্তু দূরপাল্লার যে ড্রোন ক্ষেপণাস্ত্রগুলো, ড্রোনগুলো, আত্মঘাতী ড্রোনগুলো, সেগুলো কিন্তু এখনো হামলা চালিয়ে যাচ্ছে দখলদার দেশটির উপরে। এতে করে কি হচ্ছে, দখলদার দেশটির যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটি টায়ার্ড হয়ে যাচ্ছে, এটি দুর্বল হয়ে যাচ্ছে। এটি তার যে এই যে $10 লক্ষ মূল্যের যে ক্ষেপণাস্ত্রগুলো, এই ক্ষেপণাস্ত্রগুলো $1 লক্ষ মূল্যের এই আত্মঘাতী ড্রোনগুলোকে ধ্বংস করার কাজে অতি দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এটি একটি কৌশল ইরানের, খুব আমি মনে করি যে এটি একটি খুব চমৎকার একটি কৌশল অবলম্বন করছে। এর পাশাপাশি যে তারা এইটাও বলে